ইন্দোনেশিয়ার এক অভিশপ্ত হীরার খনি, যেখানে শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন করে কাজ করানো হয়। একদিন লোভে পড়ে এক শ্রমিক হীরা চুরি করে তা গিলে ফেলে। এটা জানার পর সেই অত্যাচারী মালিক তার পেট কেটে হীরা বের করে। শুধু তাই নয়, এরপর সেই লাশটি তারই পালিত এক ডিমনকে খেতে দেয়। ভাবুন কতটা ভয়াবহ ব্যাপার। এরপরেই খনির অভিশাপ আরো ভয়াবহ রূপ নেয়। চারপাশে যাকেই ভালো বন্ধু মনে হবে সেই শয়তানের চেয়ে আরো বেশি খারাপ। তো এই অভিশপ্ত খনির পেছনে আসল রহস্যটা কি? কেন তার উদ্দেশ্যে মানুষ বলি দেওয়া হয়? আর একজন মা কি পারবে তার সন্তানকে এই বলি থেকে রক্ষা করতে? আর মুভিটার গল্প এমন ভাবে এগোতে থাকে, এক মিনিটও বোর হবেন না। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করা যাক আজকের গল্প। শুরুতেই অ্যাম্বার নামের এক দরিদ্র মহিলাকে দেখানো হয়। অ্যাম্বার তার স্বামী জারড এবং তার 7 বছরের ছেলে বন্টনের সাথে এমন একটি এলাকায় থাকতো যেখানে হীরের খনি ছিল। জারড সেই খনিগুলোতেই দিনমজুর হিসেবে কাজ করত, কিন্তু এত কঠোর পরিশ্রম করার পরেও সে খুব কম টাকা পেত। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মাঝে মাঝে না খেয়েও থাকতে হয়। একদিন অ্যাম্বার তার ছেলে বন্টনকে খেতে ডাকে, কিন্তু সে কথা শোনে না, কারণ সে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এদিকে সন্ধ্যা হতেই খনির সুপারভাইজার সব শ্রমিককে দ্রুত কাজ বন্ধ করতে বলে এবং অন্ধকার হওয়ার আগেই বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়। সুপারভাইজারের কথা আরো অদ্ভুত লাগে যখন সে বলে যে রাত হলেই এই এলাকায় একটা ডিমন আসার সময় হয়। এটা শুনে সব শ্রমিক আর দেরি না করে সেখান থেকে চলে যায়, কিন্তু জারড তখনও সেখানেই রয়ে গিয়েছিল। তার সাথে তার খুব কাছের বন্ধু বোগেলও ছিল। জারড গোপনে বোগলকে একটি চকচকে মাঝারি সাইজের হিরে দেখায়। হিরেটি দেখেই বোগেলের চোখ কপালে উঠে যায়। সে ভয় পেয়ে জারডকে জিজ্ঞেস করে যে এত মূল্যবান হিরে সে কোথায় পেল। তখন জারড আস্তে করে বলে যে সে এই হিরেটি পাহাড়ের ওই পাশ থেকে চুরি করেছে। সে আরো বলে যে আজ রাতে সে আবারও সেই জায়গায় যাবে। জারড বোগেলকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করত, তাই সে চেয়েছিল বোগেলও যেন এইবার তার সাথে যায়। জারড তাকে লোভ দেখিয়ে বলে যে যত হিরে পাওয়া যাবে সেগুলো বিক্রি করে তারা যে টাকা পাবে তার অর্ধেক অংশ সে বোগেলকে দিয়ে দেবে, অর্থাৎ তারা দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে। এইটা শুনে বোগেলের মনে লোভ জাগলেও সে প্রথমে যেতে মানা করে। আসলে সেই পাহাড়ের ওই পাশে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সেখানকার মানুষের বিশ্বাস ছিল যে ওই পাহাড়ে একটি বিপজ্জনক আর ভয়ঙ্কর শয়তান বসবাস করে এবং এই কারণে অন্ধকার হওয়ার পর কোনো মানুষ ওইদিকে যাওয়ার সাহস করত না। এমনকি খনিগুলো খালি করে দেওয়া হতো। কিন্তু জারড ধীরে ধীরে তার কথাবার্তা দিয়ে বোগেলকে রাজি করিয়ে ফেলে। অবশেষে দুজনে প্রাণের ঝুঁকি নিয়ে সেই পাহাড়ের দিকে রওনা হয়। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। জারড ও বোগেল পাহাড়ের দিকে এগিয়ে যায়। বোগেল প্রতি পদক্ষেপে ভয়ে কাঁপছিল। তখনই হঠাৎ তাদের নজর একটি অদ্ভুত প্রাণীর মতো দেখতে ডিমনের উপর পড়ে। সেটির চোখ দুটো তীব্র লাল রঙে জ্বলজ্বল করছিল। তার রূপ এতটাই ভয়ানক ছিল যে তাকে দেখেই দুজনের হুঁশ উড়ে যায়। জারড ও বোগেল নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায় এবং একটি বড় গাছের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেলে জারড আবারও পাহাড়ের ওই পাশে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে বোগেল তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু জারডের এই অভাবের জীবন আর ভালো লাগে না। সে তার বউ বাচ্চাকে ঠিক মতো খাবার পর্যন্ত খাওয়াতে পারে না। তাই নিজের প্রাণের তোয়াক্কা না করে সে একাই হিরে চুরি করতে এগিয়ে যায়। কিন্তু পথেই সে ঝোপঝাড়ের ভেতর থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পায়। এতে জারড সতর্ক হয়ে পিছনে ফিরে তাকাতেই এক অজ্ঞাত ব্যক্তি কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। এই এক আঘাতেই জারড অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গল্প আমাদের পাহাড়ের ওই পাশে নিয়ে যায়। এখানে একটি গোপন খনি অর্থাৎ সিক্রেট মাইনিং সাইট ছিল, যার ব্যাপারে সাধারণ কোনো মানুষ কিছুই জানতো না। সেখানে মানুষের সাথে পশুর চেয়েও খারাপ আচরণ করা হতো। সব শ্রমিকের হাতে হাতকড়া দিয়ে বাঁধা থাকতো।
হতো এবং তাদের নির্মমভাবে মারধর করে জোরপূর্বক হীরে উত্তোলনের কাজ করানো হতো। হীরা খনি থেকে তোলার পর সেখানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার ও আলাদা করার কাজও করানো হতো। পুরো জায়গাটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল এবং সাধারণ মানুষের সেখানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ঠিক তখনই আমরা সেই গোপন খনির মালিক ব্রতকে দেখতে পাই। ব্রত ছিল অত্যন্ত নিষ্ঠুর, লোভী, অহংকারী এক লোক। সে সেখানকার সুপারভাইজারকে কাজের গতি আরো বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। তার একমাত্র লক্ষ্য ছিল যতটা সম্ভব বেশি মুনাফা অর্জন করা। মূলত ব্রত এই অবৈধ ব্যবসা থেকে অর্জিত টাকা দিয়ে নির্বাচনে জয়ী হতে চায়। টাকা ও ক্ষমতার জন্য সে যে কোনো সীমা পার করতে রাজি। পরদিন সকালে অ্যাম্বার খনিতে এসে হাজির হয়, কারণ গত রাত থেকে জারড বাড়ি ফেরেনি। সেখানে পৌঁছানোর পর বোগেলের সাথে তার দেখা হয়। অ্যাম্বারকে দেখে বোগেল ভীষণভাবে ঘাবড়ে যায়, কারণ সে আসল সত্যটা জানতো। অ্যাম্বার যখন তাকে জারডের ব্যাপারে জিজ্ঞেস করে তখন বোগেল মিথ্যা বলে দেয়। সে বলে যে জারড কোথায় গেছে তা সে জানে না। এরই মধ্যে খনির এক কর্মী লুকমান সেখানে আসে। সে অ্যাম্বারকে জিজ্ঞেস করে যে সে খনিতে কি করছে, আর বাইরের লোক খনির ভেতরে আসা নিষেধ। তাই সে অ্যাম্বারকে তখনই চলে যেতে বলে। নিরুপায় হয়ে অ্যাম্বার কোনো উত্তর না পেয়ে সেখান থেকে ফিরে আসে। সেদিন রাতে পাহাড়ের পেছনে গোপন খনিতে দুই ভাই কাজ করছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল বার্দি। দুজনের কাজ ছিল পানি থেকে হিরে ছেঁকে আলাদা করা। কাজ করতে করতে বার্দি একটি মূল্যবান হিরে পায় এবং লোভে পড়ে সে গোপনে হিরেটি চুরি করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এক অফিসার তাকে তা করতে দেখে ফেলে। অফিসার সাথে সাথে বার্দিকে ধরে ফেলে। তখনই খনির মালিক ব্রত সেখানে চলে আসে। অফিসার বার্দিকে মারধর শুরু করে এবং হিরেটি ফেরত দিতে বলে, কিন্তু শরীর তল্লাশি করেও তারা বার্দির কাছে হিরেটি পায় না। আসলে অফিসারের আসার আগেই বার্দি হিরেটি গিলে ফেলেছিল এবং হীরাটি এখন তার পেটের ভেতর। এই কথাটি জানতে পেরেই ব্রতর আসল নিষ্ঠুর রূপ সবার সামনে আসে। তার কাছে একজন শ্রমিকের জীবনের চেয়ে একটি হীরার মূল্য অনেক বেশি। এরপর সে সবার সামনে বার্দির পেট ছুরি দিয়ে কাটে এবং নিজে হাত ঢুকিয়ে পেট থেকে হিরেটি বের করে আনে। হিরেটি পাওয়ার পর ব্রত খুবই খুশি হয় আর দ্রুত বার্দির লাশ খাদে ফেলে দেওয়ার নির্দেশ দেয়। এর কিছুক্ষণ পর সেখানে সেই ভয়ঙ্কর শয়তান আসে এবং বার্দির লাশটি খেয়ে ফেলে। এই থেকে বোঝা যায় কেন ওখানকার কোনো শ্রমিকের লাশ কখনো খুঁজে পাওয়া যেত না। পরের দিন সকালে ব্রত আবার খনিতে আসে, তবে এইবার সে সব শ্রমিকের মাঝে চালের বস্তা বিতরণ করে। কিন্তু সে এটা দয়া করে না, বরং সবাইকে এইটা জানিয়ে দেয় যে সামনের ইলেকশনে তাকেই ভোট দিতে হবে। মূলত ব্রত টাকা ও লোভ দেখিয়ে জোর করে ভোট আদায় করছে। এরই মধ্যে অ্যাম্বার সেখানে চলে আসে। ব্রত তাকে দেখে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। অ্যাম্বার জানায় যে সে তার নিখোঁজ স্বামী জারডকে খুঁজছে। এটা শুনে ব্রত সব শ্রমিককে জিজ্ঞেস করে কেউ জারডকে দেখেছে কিনা, কিন্তু কোনো শ্রমিকই একটি শব্দ উচ্চারণ করে না। তখন ব্রত উপহাস করে বলে যে হয়তো তার স্বামীকে শয়তান তুলে নিয়ে গেছে এবং এই বলে সে জোরে হেসে ওঠে। কিন্তু অ্যাম্বার তার কথায় কান না দিয়ে কেবল তার স্বামীর চিন্তায় মগ্ন ছিল। তাই সে ব্রতর কাছে কাজ চায় যাতে খনির ভেতরে থেকে জারডের ব্যাপারে কিছু জানতে পারে। ব্রত বেশি কিছু না ভেবে তাকে কাজে নিয়ে নেয়, কারণ তার কাছে অতিরিক্ত শ্রমিক পাওয়াটাও লাভেরই ছিল। খনির সুপারভাইজার লুকমান অ্যাম্বারকে কাজ বুঝিয়ে দেওয়ার সময় একটি কথা পরিষ্কার করে বলে দেয় যে সে যেন শুধু নিজের কাজের দিকে নজর দেয় এবং কোনো ফালতু বিষয়ে কান না দেয়। তখন অ্যাম্বার তাকে জিজ্ঞেস করে মানুষ যে ভয়ঙ্কর শয়তানের কথা বলে তা কি সত্যি নাকি মিথ্যা। লোকমান সরাসরি উত্তর না দিয়ে শুধু বলে এই সব কথায় কান দিও না, শুধু মনে রেখো অন্ধকার হওয়ার আগেই খনি থেকে বেরিয়ে যাবে। এই বলে সে চলে যায়। অ্যাম্বার খনিতে কাজ শুরু করে, তবে তার জন্য এই সব কাজ মোটেও সহজ ছিল না। হীরের খনিতে কাজ করা অত্যন্ত কঠিন এবং প্রথম দিনেই তাকে অনেক কষ্ট করতে হয়। সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যা নামতেই অ্যাম্বার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বন্টন বারবার জঙ্গলের দিকে
ইশারা করতে থাকে। এম্বার তাকে বোঝায় যে ওখানে কিছু নেই, কিন্তু বন্টন বারবার জঙ্গলের দিকে ইশারা করে। ছেলের ভয় দূর করতে এম্বার জঙ্গলের দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই বোগেল তার ট্রাক নিয়ে তাদের সামনে আসে এবং এম্বারকে জঙ্গলে যেতে বাধা দেয়। সে এম্বার ও বন্টনকে তার ট্রাকে তুলে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। পথে বোগেল এম্বারকে জিজ্ঞেস করে সে জঙ্গলে কোনো শয়তান দেখেছে কিনা। এম্বার বলে সে এরকম কিছুই দেখেনি, সে শুধু দেখতে যাচ্ছিল কেন বন্টন বারবার ওদিকে ইশারা করছে। কিছুক্ষণ পর এম্বার আবার বোগেলকে জারটের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বোগেল আবারও মিথ্যা বলে। তারা কথা বলছিল এমন সময় হঠাৎ একটি অদ্ভুত প্রাণী তাদের ট্রাকের সামনে দিয়ে রাস্তা পার হয়ে চলে যায়। এইটি দেখে বোগেল ভীষণই ভয় পেয়ে যায়, কিন্তু সে না থেমে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে এম্বারকে তার বাড়িতে নামিয়ে দেয়। এরপর সে এমন এক লোকের কাছে যায় যে শহরের বাইরে যাওয়ার নকল কাগজপত্র তৈরি করে। বোগেল নিজের জন্য কাগজপত্র তৈরি করতে বলে, কিন্তু সেই লোক বিনিময়ে অনেক টাকা দাবি করে। তখন বোগেল তার পকেট থেকে একটি মূল্যবান হীরা বের করে। এটি সেই হীরাই ছিল যা জারডের কাছে ছিল, আর সম্ভবত এই কারণেই সে এম্বারের কাছে জারডের কথা গোপন করেছিল। হীরাটি দেখেই সেই লোক সাথে সাথে কাগজপত্র তৈরি করতে রাজি হয়ে যায়। কিন্তু এইখানে বড় প্রশ্ন হলো যে জারডের হীরা বোগেলের কাছে কিভাবে এলো। পরদিন সকালে এম্বার আবার খনিতে কাজে আসে। এবার বন্টনও তার সাথে ছিল, কিন্তু সে অনবরত কাঁদছিল এবং এম্বারকে কাজ করতে দিচ্ছিল না। এটি দেখে কুমার নামের এক শ্রমিক এম্বারকে বলে তার ছেলেকে শান্ত করতে, কারণ তার কান্নায় সবার কাজে ব্যাঘাত ঘটছে। এম্বার বন্টনকে একটু দূরে নিয়ে যায় এবং তার মন ভোলাতে তার সাথে লুকোচুরি খেলা শুরু করে। সে বন্টনকে কোথাও গিয়ে লুকাতে বলে এবং নিজে একটি বড় পাথরের দিকে মুখ করে চোখ বন্ধ করে গুনতে শুরু করে। গোনা শেষ করে এম্বার বন্টনকে খুঁজতে শুরু করে, কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায় না। প্রথমে এম্বার ভেবেছিল সে হয়তো মজা করে ভালো জায়গায় লুকিয়ে আছে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার ভয়ও বাড়তে থাকে। সে জোরে জোরে বন্টনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। এম্বার সাথে সাথে অন্য শ্রমিকদের সাহায্যের জন্য ডাকে। সবাই মিলে বন্টনকে খুঁজতে শুরু করে। এরই মধ্যে এম্বারের সন্দেহ হয় কুমারের উপর, কারণ কিছুক্ষণ আগেই কুমার বন্টনের নামে অভিযোগ করছিল। রাগে ফেটে পড়ে এম্বার কুমারের কাছে গিয়ে চিৎকার করতে থাকে এবং জিজ্ঞেস করে সে তার ছেলের সাথে কি করেছে, কিন্তু কুমারের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। বন্টন আসলেই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এরপর সব শ্রমিক হাতে মশাল নিয়ে জঙ্গলে বন্টনকে খুঁজতে বের হয়। অন্যদিকে এম্বার বাড়িতে গিয়ে দেখে বন্টন ফিরে এসেছে কিনা, কিন্তু বাড়িটিও খালি ছিল। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকে, কিন্তু বন্টনের কোনো খোঁজ মেলে না। তখন গল্প আমাদের জঙ্গলের সেই অংশে নিয়ে যায় যেখানে সেই বড় গাছটি ছিল, যার পাশে জারট নিখোঁজ হয়েছিল। সেখানে বন্টন একা লুকিয়েছিল। ঠিক তখনই সে তার সামনে তার বাবার একটি অস্পষ্ট অবয়ব দেখতে পায়। রক্তে ভেজা জারট তার ছেলেকে তার সাথে আসার জন্য বলে। কিছুক্ষণ পর বন্টন জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি খনির দিকে চলে আসে। সেখানে সুপারভাইজার লুকমানের সাথে তার দেখা হয়। লুকমান তাকে চিনে ফেলে এবং তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। ছেলেকে ফিরে পেয়ে এম্বারের যেন প্রাণ ফিরে আসে। সে আনন্দে বন্টনকে জড়িয়ে ধরে, কারণ স্বামী তো আগে থেকেই নিখোঁজ, তার ওপর ছেলেও হারিয়ে গিয়েছিল। সেই রাতে অনেক দিন পর এম্বার একটু স্বস্তি পায় এবং ছেলের সাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে সে একটি অদ্ভুত এবং ভয়াবহ স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে যে তার বাড়ির দরজার বাইরে জারট দাঁড়িয়ে আছে, তার সারা শরীর রক্তে ভেজা। এম্বার দৌড়ে তার কাছে যায়, তাকে জড়িয়ে ধরে এবং ঘরের ভেতরে নিয়ে আসে। সে জারটকে বসতে বলে, তার জন্য গরম স্যুপ নিয়ে আসে। তারপর সে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। এটা শুনে জারট কাঁদতে কাঁদতে বলে যে তার এম্বারের সাহায্যের প্রয়োজন, সে জঙ্গলে ফেসে আছে। জারট এই কথা বলতেই এম্বার ছটফট করে ঘুম থেকে জেগে ওঠে। প্রথমে তার মনে হয়েছিল এটি কেবল একটি দুঃস্বপ্ন, কিন্তু তখনই টেবিলের উপর রাখা স্যুপের বাটি দেখে সে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এটি যদি স্বপ্নই হবে তবে স্যুপের বাটিটি এখানে কিভাবে এলো। তো পরদিন সকালে এম্বার আবার খনিতে কাজে আসে। সবার আগে সে কুমারের কাছে যায় এবং আগের দিন তাকে সন্দেহ করার জন্য ক্ষমা চায়। কুমার কোনো রাগ না করে তাকে মাফ করে দেয়, কারণ তার নিজেরও একটি ছেলে আছে, তাই সে এম্বারের কষ্ট বুঝেছে। তারপর
সে অ্যাম্বারকে বোঝায় যে এই জায়গাটি খুবই বিপজ্জনক এবং তাকে বন্টনের আরো বেশি খেয়াল রাখতে হবে। সন্ধ্যা হতেই বরাবরের মতো সব শ্রমিক খনি থেকে বাড়ি ফিরতে শুরু করে, কিন্তু অ্যাম্বার চুপচাপ তার ছেলে বন্টনকে সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়, কারণ তার বিশ্বাস ছিল জারড এখনো ওখানেই কোথাও আছে। কিন্তু সুপারভাইজার লুকমান তাদের জঙ্গলের দিকে যেতে দেখে ফেলে। এরপর সেও গোপনে তাদের পিছু নেয়। জারডকে খুঁজতে খুঁজতে অ্যাম্বার ও বন্টন পাহাড়ের ওপাশে পৌঁছে যায় এবং সেখানে যে দৃশ্য দেখে তা দেখে অ্যাম্বারের হুঁশ উড়ে যায়। তখনই তার পেছনে সেই ভয়ঙ্কর শয়তানটি চলে আসে। তার জ্বলজ্বলে লাল চোখ অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছিল। শয়তানটির নজর বন্টনের উপর পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে অ্যাম্বার বা বন্টন কারো কোনো ক্ষতি করে না। এরই মধ্যে ঝোপঝাড়ে হালকা শব্দ শুনে এক অফিসারের সন্দেহ হয়। সে ধীরে ধীরে ওদিকে এগিয়ে আসতে থাকে যেখানে অ্যাম্বার লুকিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে তার এক সঙ্গী তাকে ডেকে নেওয়ায় সে তল্লাশি না করেই ফিরে যায়। অ্যাম্বার আরো একবার বেঁচে যায়, কিন্তু হঠাৎ লুকমান সেখানে এসে হাজির হয় এবং অ্যাম্বার ও বন্টনকে সেখান থেকে বের করে নিয়ে যায়। পথে সে বলে যে অ্যাম্বার যদি সত্যিই জারডকে খুঁজতে চায় তবে সে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে অ্যাম্বারকে প্রতিজ্ঞা করতে হবে যে আজ সে যা দেখেছে তা সম্পূর্ণ ভুলে যাবে এবং এই গোপন খনির ব্যাপারে কাউকে কিছু বলবে না, কারণ কাউকে কিছু বললে উল্টো তাদেরই ক্ষতি হবে। পরদিন সন্ধ্যায় লুকমান ও অ্যাম্বার আবারও জারডের সন্ধানে জঙ্গলের দিকে রওনা হয়। পথে তাদের দেখা হয় বোগেলের সাথে। অ্যাম্বার তাকে বলে, জারড তো তোমার এত ভালো বন্ধু ছিল, তোমারও তাকে খুঁজতে সাহায্য করা উচিত। কিন্তু বোগেল জঙ্গলে যেতে মানা করে। সে অ্যাম্বারকে একটু আড়ালে ডেকে বলে যে সে জারডের ব্যাপারে একটি জরুরি কথা বলতে চায়, কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে সুযোগ বুঝে অ্যাম্বারের মাথায় পাথর মেরে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সে আঘাত করতেই যাবে ঠিক তখনই লুকমান সেখানে চলে আসে এবং অ্যাম্বারকে নিজের দিকে ডেকে নেয়। সে অ্যাম্বারকে ফিসফিস করে বলে দেয় বোগেলের থেকে সাবধান থাকতে। ঠিক তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করে। লুকমান অ্যাম্বারকে বলে যে আজ জঙ্গলে যাওয়া ঠিক হবে না, কিন্তু অ্যাম্বার তার কোনো কথাই শোনে না। সে একাই জঙ্গলের দিকে এগিয়ে যায় এবং নিরুপায় হয়ে লুকমানকেও তার পেছনে যেতে হয়, কারণ একা একটা মেয়েকে এইভাবে ছাড়া ঠিক হবে না। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মাঝে তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অ্যাম্বার হঠাৎ জারডের আত্মা দেখতে পায় এবং সেই আত্মা কোনো কথা না বলেই তার পেছনে আসার ইশারা করে। অ্যাম্বার ও লুকমান তার কথা অনুযায়ী তার পিছু করে এবং সেই বড় গাছটির কাছে পৌঁছায় যেখানে জারড নিখোঁজ হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে অ্যাম্বার যা দেখে তাতে তার পুরো পৃথিবী তছনছ হয়ে যায়, কারণ গাছের নিচে জারডের লাশ পড়েছিল। স্বামীর লাশ দেখেই অ্যাম্বার কান্নায় ভেঙে পড়ে। এরপর লুকমান গ্রামের বাকি মানুষদের ডেকে আনে। সবাই মিলে জারডের শেষকৃত্যের প্রস্তুতি নেয়। বডি দাফন করার জন্য একটি গর্ত খোঁড়া হয়। এই সময় এক ব্যক্তি বোগেলকেও সাহায্য করতে বলে, কিন্তু বোগেল ভীষণ ভয় পেয়েছিল। সে গর্তের ভেতর নামতেই চাচ্ছিল না। হয়তো এর পেছনেও কোনো রহস্য আছে, কিন্তু বাধ্য হয়ে সবার জোরাজুরিতে তাকেও নিচে নামতে হয়। সে জারডের লাশের কাছে পৌঁছাতেই হঠাৎ তার সামনে জারডের আত্মা জেগে ওঠে। জারডের আত্মাটি তার দিকে তাকিয়ে বলে, আমরা এত ভালো বন্ধু ছিলাম, তাও তুমি আমার সাথে এমন কেন করলে? এটি শুনেই বোগেলের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে ভয় পেয়ে সাথে সাথে গর্ত থেকে উঠে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার এই আচরণ দেখে সবাই অবাক হয়ে যায় যে তার আসলে কি হয়েছে। শেষকৃত্যের পর অ্যাম্বার তার ঘরে একা বসেছিল। তখনই লুকমান তার সাথে দেখা করতে আসে। সে অ্যাম্বারকে সাহায্যের জন্য কিছু টাকা দেয় এবং প্রথমবারের মতো এক বড় সত্য তার সামনে আনে। সে জানায় যে জারডের মৃত্যুর পেছনে আসল হাত বোগেলের। লুকমান আরো বলে যে রাতে জারড ও বোগেল জঙ্গলে গিয়েছিল সে তাদের নিজের চোখে দেখেছিল, কিন্তু সকাল হওয়ার আগে জঙ্গল থেকে কেবল বোগেলই ফিরে এসেছিল। যখন লুকমান তাকে জারডের ব্যাপারে জিজ্ঞেস করে তখন বোগেল তার চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারছিল না। সে কোনো কথা না বলে চুপচাপ হাত ধুতে শুরু করে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার পর লুকমানের নজর যায় সেই পানিতে, যা রক্তে লাল হয়ে গিয়েছে।
গিয়েছিল। তখনই লুকমান নিশ্চিত হয়েছিল যে জারডের সাথে কোনো খারাপ কিছু ঘটেছে এবং এর পেছনে বোগেলই দায়ী। এরপর আমাদের সেই রাতের আসল ঘটনা দেখানো হয় যে বোগেল লোভে পড়ে জারডের হিরেটি চুরি করেছিল এবং তার জন্যে সে নিজের সবচেয়ে ভালো বন্ধুকে খুন করে। তার পরিকল্পনা ছিল হিরেটি বিক্রি করে টাকা নিয়ে এখান থেকে চলে যাবে এবং নিজের মায়ের কাছে যাবে। এই সত্যটি জেনে অ্যাম্বারের পায়ের তলার মাটি সরে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে জারডের নিজের এত কাছের বন্ধুই তার খুনি। অন্যদিকে বোগেল একটি চায়ের দোকানে সেই লোকের অপেক্ষা করছিল যে তাকে নকল কাগজপত্র বানিয়ে এনে দেবে, কিন্তু এবার বোগেলের সাথেও প্রতারণা হয়। সেই লোক কাগজপত্র আনার পরিবর্তে পুলিশ অফিসারদের নিয়ে আসে। অফিসাররা এসেই বোগেলকে মারধর শুরু করে এবং চুরি যাওয়া হীরের ব্যাপারে জানতে চায়। নিজের প্রাণ বাঁচাতে বোগেল মিথ্যা বলে। সে বলে হিরেটি তার কাছে নেই, খনির আরেক কর্মচারী কুমার সেটি তার থেকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, সে আরো বলে যে কুমার আজ রাতে আরো হীরা চুরি করবে, সেই গোপন খনিতে যাবে। এই কথা শুনে অফিসাররা তাড়াতাড়ি কুমারকে ধরতে রওনা দেয় এবং বোগেলকে আধমরা অবস্থায় ফেলে রেখে যায়। বাড়ি ফেরার পর বোগেল একা বসে নিজের ভুলের জন্য অনুশোচনা করে। তখনই অ্যাম্বার সেখানে এসে হাজির হয় এবং তার হাতে একটি ধারালো ছুরি ছিল। সে রাগে বোগেলের গলায় ছুরি ধরে আর এক মুহূর্ত হলেই বোগেলকে মেরে ফেলতো, কিন্তু তখনই বন্টন তার মাকে থামিয়ে দেয়। ছেলের দিকে তাকিয়ে অ্যাম্বার নিজেকে সামলে নেয় এবং বোগেলকে না মেরেই সেখান থেকে চলে যায়। পরদিন সকালে বোগেল তার কাজের জন্য আরো বেশি অনুতপ্ত হয়। তাই সে জারডের থেকে চুরি করা সেই হীরাটি গোপনে অ্যাম্বারের বাড়ির বাইরে রেখে দেয়। এরপর সুযোগ বুঝে সে বালু বোঝাই করা একটি ট্রাকের নিচে লুকিয়ে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে গোপন খনিতে অফিসাররা দুই শ্রমিককে জোর করে নিজেদের মধ্যে লড়াই করাচ্ছিল। তখনই সেখানে মালিক ব্রত আসে। সে লোকমান ও একজন অফিসারকে সাথে নিয়ে একটি ছোট গুহার দিকে যায়। তাদের সাথে একটি মরা শূকর ছিল যা তারা শয়তান বা ডিমনের উদ্দেশ্যে উৎসর্গ করতে যাচ্ছিল। গুহার বাইরে পৌঁছে ব্রত একটি অদ্ভুত বাঁশি বাজায় এবং লুকমানকে তার মশাল নিভিয়ে দেওয়ার নির্দেশ দেয়। অন্ধকার হতে গুহার ভেতর থেকে সেই ভয়ঙ্কর শয়তান বাইরে আসে, যার চোখ লাল জ্বলজ্বল করছিল। ব্রত তার সামনে মরা শূকরটি রাখে, কিন্তু এইবার শয়তানটি সেই বলি গ্রহণ করে না। এটি দেখে ব্রত সাথে সাথে বুঝতে পারে যে এই শয়তানের এখন পশু নয়, মানুষের বলি প্রয়োজন। তখনই তার নজর গিয়ে পড়ে বন্টনের উপর। সে সাথে সাথে তার অফিসারকে নির্দেশ দেয় বন্টনকে ধরে নিয়ে আসতে এবং একটি প্রাচীন রিচুয়ালের আয়োজন করতে বলে। লুকমান এইসব শুনছিল এবং সে বন্টনের জীবন নিয়ে চিন্তায় পড়ে যায়। অফিসার সাথে সাথে লুকমানকে নিয়ে বন্টনকে ধরতে রওনা হয়। অ্যাম্বারের বাড়িতে গিয়ে গুলি দেখিয়ে বন্টনকে অপহরণ করে। এটি দেখে অ্যাম্বার স্তব্ধ হয়ে যায়। অ্যাম্বার ও লুকমান সাথে সাথে কুমারের কাছে সাহায্য চাইতে যায়। কুমার এরপর গ্রামের সব শ্রমিককে জড়ো করে এবং সবাই মিলে বন্টনকে বাঁচাতে সেই গোপন খনির দিকে রওনা হয়। ওদিকে ব্রত তার রিচুয়াল শুরু করে দিয়েছিল এবং বন্টনকে একটি কাঠের সাথে বেঁধে রেখেছিল। সেই নিজে প্রাচীন রিচুয়াল নাচ করে শয়তানকে ডাকার চেষ্টা করে। একই সাথে সে খনির বাইরে তার সব গার্ডকে কড়া পাহারা দেওয়ার নির্দেশ দেয়। যখন কুমার, অ্যাম্বার ও বাকি গ্রামবাসীরা সেই খনির বাইরে পৌঁছায়, তখন অস্ত্রসহ গার্ডদের সাথে তাদের সংঘর্ষ বাধে। গার্ডরা গ্রামবাসীদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। গ্রামবাসীদের কাছে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা গার্ডদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যাতে অ্যাম্বার ভেতরে যাওয়ার সুযোগ পায়। এই লড়াইয়ে অনেকেই গুরুতর আহত হয় এবং বন্টনকে বাঁচাতে গিয়ে কুমার শেষমেশ নিজের জীবন উৎসর্গ করে। বাইরে যখন লড়াই চলছিল, অ্যাম্বার ও লোকমান সুযোগ বুঝে গোপনে খনির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে পৌঁছানোর ঠিক আগেই এক অফিসার তাদের পথ আটকায় এবং লোকমান সেই অফিসারের সাথে একা লড়াই শুরু করে। সে সাহসিকতার সাথে লড়াই করছিল, কিন্তু অফিসার ছিল অনেক বেশি শক্তিশালী। তার কাছে গুলি ছিল। অবশেষে লোকমান সেই অফিসারের হাতেই নিহত হয় এবং মারা যাওয়ার আগে সে তার লাইটারটি অ্যাম্বারের হাতে দিয়ে যায়। এরপর সেই অফিসার যখন অ্যাম্বারকে আটকাতে যাবে, ঠিক তখনই গ্রামের বাকি সবাই এসে তাকে আটকে দেয়। এই সুযোগে অ্যাম্বার দৌড়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে ব্রত রিচুয়াল করছিল। ততক্ষণে রিচুয়াল প্রায় শেষের দিকে। শয়তান এসে বন্টনের শরীরে পজেস করে, তবুও অ্যাম্বার পিছু পা হয় না। সে ব্রতকে জোরে ধাক্কা দেয় এবং বন্টনকে তার কবজা
দরজা থেকে ছাড়িয়ে নেয়। রিচুয়াল ভেঙে যেতেই বন্টনও শয়তানের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। এরই মধ্যে গ্রামের বাকি লোকেরাও সেখানে পৌঁছে যায়। সবাই মিলে রেগে গিয়ে ব্রতর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং রাগান্বিত অ্যাম্বার একটি ধারালো অস্ত্র দিয়ে ব্রতর মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়। কিন্তু এইখানেই গল্প এক চরম ভয়ঙ্কর মোড় নেয়। মাথা কেটে যাওয়ার পরেও ব্রত মারা যায় না। সে তার মাথা ছাড়াই হাঁটতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই সে তার কাটা মাথা তুলে আবার ঘাড়ে বসিয়ে নেয়। এই দৃশ্য দেখে সবাই থমকে যায়। এরপর ব্রত একটি তীব্র বাঁশি বাজায় এবং সাথে সাথে সব শ্রমিকের হাতের মশাল একসাথে নিভে যায়। পুরো জায়গাটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়েই সেই শয়তানটি ব্রতর শরীরের ভেতর প্রবেশ করে এবং ব্রত এখন পুরোপুরি শয়তানের কবজায় চলে যায়। এরপর সে এক এক করে সেখানে থাকা শ্রমিকদের ওপর হামলা করে এবং প্রায় সবাইকে আধমরা করে ফেলে। তারপর তার নজর যায় বন্টনের ওপর। সে বন্টনকে মারতে এগিয়ে আসে, কিন্তু তার আর বন্টনের মাঝে অ্যাম্বার এসে দাঁড়ায়। অ্যাম্বার পুরো শক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করলেও শয়তানের শক্তির সামনে সে টিকতে পারছিল না। শয়তান অ্যাম্বারের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই অ্যাম্বারের লুকমানের দেওয়া লাইটারের কথা মনে পড়ে এবং সে সাথে সাথে লাইটারটি জ্বালিয়ে দেয়। আগুনের আলো সামনে আসতেই শয়তানটি প্রচন্ড ভয় পেয়ে পিছিয়ে যায়। তখনই অ্যাম্বার বুঝতে পারে যে আগুনের আলোই হলো শয়তানের সবচেয়ে বড় দুর্বলতা, আর এই কারণেই ব্রত সবসময় মশাল নিভিয়ে দেওয়ার বা আলো বন্ধ করার নির্দেশ দিত, কারণ অন্ধকার হলে সেই শয়তান সামনে আসতো। আসলে ব্রত সেই শয়তানটিকে পুষে রেখেছিল, যা কেবল তার বাঁশির শব্দে আসতো। এটি দেখে বাকি বেঁচে থাকা শ্রমিকদের মনেও সাহস হয়। তারা নিজেদের মশালগুলো আবার জ্বালিয়ে নেয় এবং শয়তানটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এক শ্রমিক পেট্রোল নিয়ে আসে এবং সবাই মিলে শয়তানরূপী ব্রতর শরীরে পেট্রোল ঢেলে মশাল দিয়ে আগুন ধরিয়ে দেয়। শয়তানটি আগুনে পুড়তে শুরু করে এবং সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর শেষে অ্যাম্বার, বন্টন এবং বাকি বেঁচে যাওয়া মানুষরা সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় অ্যাম্বার সেই হিরেটিও ওখানে ফেলে দেয় যা বোগেল তাকে দিয়েছিল, কারণ এমন অভিশপ্ত হিরে তার প্রয়োজন নেই যা তার স্বামীর এবং গ্রামের এত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তার কাছে এখন এই হীরের কোনো মূল্য ছিল না। কিন্তু মুভিটি এখানে শেষ হয় না, কারণ আরেকটি বড় টুইস্ট বাকি ছিল। আমরা দেখতে পাই যে শয়তানটি আসলে মারা যায়নি, কারণ শয়তানকে এইভাবে মারা যায় না। সেখানে কেবল ব্রত শরীরটি পুড়ে ছাই হয়েছিল। এরপর শয়তানটি তার শরীর থেকে বের হয়ে আসে এবং ব্রতর সেই পোড়া লাশটিকেই খেতে শুরু করে, আর এভাবেই মুভিটি শেষ হয়। তো এটি ছিল আজকের ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প। দেখা যাচ্ছে যে এটি পুরোপুরি কোনো হ্যাপি এন্ডিং না। অ্যাম্বার তার স্বামী জারদকে চিরতরে হারিয়েছে। কুমার, লোকমান এবং অনেক নিরপরাধ শ্রমিক যারা সাহায্য করেছিল তারা নিজেদের প্রাণ হারিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এটি কেবল একটি ভৌতিক গল্প নয়, বরং মানুষের লোভ, ক্ষমতার ক্ষুধা এবং ক্ষমতার জন্য যে কোনো স্তরে নেমে যাওয়ার মানসিকতাকে তুলে ধরেছে। আমার মনে হয় ব্রত কোনো না কোনোভাবে শয়তানের সাথে চুক্তিবদ্ধ ছিল, যা তাকে অতিপ্রাকৃত শক্তি দিত, আর এই কারণেই তার মাথার কাটার পরেও সে বেঁচে ছিল। মুভিটি এটিও দেখায় যে অনেক সময় আসল রাক্ষস কোনো অতিপ্রাকৃত শয়তান নয়, বরং মানুষের নিজের লোভ, যেমনটি ছিল ব্রতর। লোভের বশবর্তী হয়েই ব্রত খনিতে শয়তানকে ডেকে এনেছিল এবং তাকে আটকে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো যা প্রতিটি শয়তান করে থাকে। এমন পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে শয়তান তার নিজের মালিককেই খেয়ে ফেলল, অর্থাৎ এই শয়তানদের কোনোদিন কেউ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে শুরুতে সেই শয়তানটি অ্যাম্বার ও বন্টনের ওপর কেন হামলা করেনি। আসলে এই শয়তানটি রিচুয়ালের মাধ্যমে উৎসর্গ করা বা বলি দেওয়া লাশ খেত। তাছাড়া যে কোনো মানুষকে সে মারত না। সে কেবল খনির সেই অভিশাপের সাথে যুক্ত ছিল এবং ব্রত যে বলি দিত সে কেবল তাই গ্রহণ করত। এখন সেই শয়তানটি খনির ভেতরেই থেকে যাবে, অর্থাৎ এই খনিটি চিরকালের জন্য অভিশপ্তই থেকে যাবে। আশা করি আপনাদের এই ব্যাখ্যাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও আসবো অন্য কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।